আমাদের হচ্ছে একটাই বিষয়, সেটা হচ্ছে স্যাটিসফ্যাকশন। আমরা খুব খুশি হই যখন দেখি যে তোমরা ভালো করছো, আবার কষ্ট পাই যখন দেখি খারাপ করছে। কিন্তু লাইফ ইজ ইয়োর, ভালোটাও তোমার থাকছে, খারাপটাও তোমার থাকছে, ঠিক আছে? তো তোমরা অনেক ম্যাচিওর, ডিসিশন নেওয়ার তোমাদের যথেষ্ট ক্যাপাবিলিটি আছে, গাড়িটা রং করবে সেটাও তোমরা বুঝতে পারো, ঠিক আছে? এখন তো সময় আছে, এখন থেকে যারা পড়াশোনা এখন শুরু করবে বা ভালো করে করছো না, এখন থেকে কিছু চেষ্টা করো, এখন কিছু ভালো হওয়ার প্রচুর সম্ভাবনা আছে। আর ফার্স্ট ইয়ার মধ্যে আরেকটা কথা বলছি, ফার্স্ট ইয়ারে অনেক ছেলে পেলে আমি দেখি খুব ভালো, আগে রেজাল্ট খুব ভালো, কিন্তু বুঝতে পারি না কি করতে হবে, আবার অনেক সময় একটা এক্সাম্পল বলি। একজন স্টুডেন্ট পেয়েছি যে গত বছর হচ্ছে ড্রপ করে এবার এসছে। তো ও যেটা একদম অনেক সুপিরিয়র ছিল, যে সিনিয়র ভাইরা যারা ছিলেন তারা ওকে বলেছে যে অনেক বেশি পড়াশোনা করতে হবে, শেষের দিকে একটু পড়লেই হয়। এখন সে যেটা করেছে, শেষের দিকে যখন পড়তে গেছে তখন দেখছে মহাসমুদ্র শেয়ার ফুলিয়ে উঠতে পারছে এবং ফাইনালি তাকে ড্রপ করতে হয়েছে, ঠিক আছে? তো এইরকম কথা শুনে যে পরীক্ষার ব্রেকে পড়ে পাশ করে থাকা যায় বা এগুলো খুবই হয়তো কেউ যেভাবে প্রফেশনাল করছে অনেকেই পারে, যেমন অনেক শিক্ষক করাচ্ছে বা অনেক এরকম কমিটমেন্ট তাদের থাকছে, কিন্তু ফাইনালি হচ্ছে তারা একটু ব্রেকেও কাজ করে পারছে। কিন্তু বেশিরভাগ মানুষের পক্ষে এটা সম্ভব না। আমি যদি আমার কথা বলি, আমিও এরকম 1 মাস করে 2 মাস করে ফাঁকে ফাঁকে পড়ে আমি একদমই মিডিওকার, আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না এই যে এইভাবে যারা এক্সিলেন্ট রেজাল্ট করছে না, মোটামুটি মানে যেটা করছে, আমার মনে হয় না ওই জায়গায় আমি বলে ওই স্টাইলটা যেটা আমি ফলো করতাম কখনো আমি একটা পাসও করতে পারতাম না। তো রেগুলারিটি একটা খুব দরকার, পাংচুয়ালিটির কথা তো আমি বলেই আসছি, এটা আলাদা করে বলার কিছু নাই। রেগুলার যে কাজগুলো হয় সেগুলোর সঙ্গে যদি তোমরা পড়াটা কন্টিনিউ করতে থাকো, তাহলে আশা করি যে তোমাদের সমস্যা হবে না। এটা ফার্স্ট ইয়ার বলেই হচ্ছে, ফার্স্ট ইয়ার শেষে দেখবে তোমার অভিজ্ঞতা ঝুলিয়ে গেছে, তুমি বুঝতে পারবে যে এটা করা উচিত ছিল, এটা করা হয়নি, এটা করলে আমি আরো ভালো করতে পারতাম। হ্যাঁ, একদম সহজ, মানে শর্টকাট তো কিছু নেই, সহজ হচ্ছে তুমি রেগুলার থাকা, দিনের পড়াটা দিনে করা, ক্লাসে যখন যেটা হচ্ছে সেটার সঙ্গে আপডেটেড থাকা। অ্যাডাপশন আমরা শুরু করেছিলাম, অ্যাডাপশনের অল্প কিছু জিনিস বাকি হয়ে গেছিল। অ্যাডাপশনের অল্প কিছু জিনিস বাকি হয়ে গেছিল, হচ্ছে ডাইভার্সিটি অফ স্টেট, revolution of property, revolution of property extension. Revolution of property বলতে হচ্ছে property once vested cannot be divested. Property once vested cannot be divested. যখন একজন হিন্দু মারা যায়, শুধু হিন্দু বলে না, একজন মুসলিমও যখন মারা যায়, মানে ল অফ ইনহেরিটেন্সের নিয়ম হচ্ছে সঙ্গে সঙ্গেই তার প্রপার্টিটা বেস্ট করে আফটার হিজ কেয়ার, রাইট? আর প্রপার্টিটা বেস্ট করার আগে কতগুলো নিয়ম রয়েছে। প্রপার্টি হিন্দু অথবা একজন মুসলিম মারা যাবে, তখন হচ্ছে তার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে তার যে বিল রয়েছে, তার যে উইল রয়েছে, তার দাফন কাফন মানে স্পিরিচুয়াল বেনিফিটের যে জিনিসগুলো আছে, এগুলো সব বাদ দিয়ে তার যে প্রপার্টিটা থাকে সেই প্রপার্টিটা তার রাজনীতিকারীদের মধ্যে ভাগ করে দিতে পারে। এবং একটা কথা আছে, ইনহেরিটেন্স ক্যানট বি কেপ্ট ইন অ্যাবেরিয়েন্স, তুমি ইনহেরিটেন্সকে কোনোভাবে স্থগিত করতে পারবে না, যে ভবিষ্যতে যেটার কোনো উত্তরাধিকারী জন্মাবে সেজন্য তুমি কোনো অবস্থাতেই উত্তরাধিকারটাকে স্থগিত করে রাখতে পারবে না। সো কোনো একজন ব্যক্তির মৃত্যুর সঙ্গে সঙ্গে তার প্রপার্টিটা কি হয়, তার উত্তরাধিকারীর উপর বর্তায়, এটা কোনোভাবেই দেরি করা যায় না। এখন এই যে প্রপার্টি বেস্ট হলো, এটার একটা প্রিন্সিপাল রয়েছে, প্রপার্টি ওয়ান্স vested cannot be divested. Property once vested cannot be divested. এইটার একটা এক্সেপশন হচ্ছে যখন উইডো তার
এই একটা প্রশ্ন দেখলাম যে অনেকেই মানে বলতে একটু কষ্ট হয়েছে, পারেনি, হ্যাঁ, বা গুছিয়ে করতে পারেনি। আমি হেল্প করার পরও দু একজন একদমই করতে পারিনি। তো প্রপার্টি ওয়ান্স ভেস্টেড ক্যানট বি ডাইভেস্টেড, এই নিয়মটার এক্সেপশন হচ্ছে যখন একজন হিন্দু উইডো অ্যাডপ্ট করে, রাইট? যখন তার হাজবেন্ড মারা গেলে হিন্দু উইডো কখন অ্যাডপ্ট করতে পারবে? হাজবেন্ড মারা গেলে এবং সান যদি দেখে না যায়, হাজবেন্ড যদি মারা যায় এবং তার সান, গ্র্যান্ডসন এবং গ্রেট গ্র্যান্ডসন না থাকে, তারা হচ্ছে এরা কেউ নেই, সো হাজবেন্ডের পুরো প্রপার্টিটা তো বিধবার উপর বসাবে, তাই না? যখন বিধবা একজন পুত্র সন্তান দত্তক নিলে তখন সেই সময় এদেরকে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট থাকে। রেট্রোস্পেক্টিভ করতে যাবে না, রেট্রোস্পেক্টিভ ইফেক্ট থাকে এবং মনে করা হয় যে অ্যাডাপশন dates back to the date of her husband. Adoption dates back to the date of her husband. ধরে নেওয়া হয় অ্যাডাপশনটা মানে অ্যাডপ্টেড সান তার হাজবেন্ডের মৃত্যুর সময় ছিল, তখন ওই যে বিধবার উপর যে প্রপার্টিটা বর্তালো সেই প্রপার্টিটা হচ্ছে ছেলের কাছে আসে। তো এই যে এখানে হচ্ছে বিধবার ডাইভোর্সের একটা ব্যাপার আছে, যে পুরো প্রপার্টিটা তার কাছে ছিল, এখানে তার যে দত্তক পুত্র আছে সে হচ্ছে তাকে ডাইভোর্স করছে, ঠিক আছে? তো বিধবা যখন অ্যাডাপশনের পাওয়ার এক্সারসাইজ করে তখন হচ্ছে এই প্রিন্সিপালটার একটা ব্যাকফায়ার হয়। এবং একটা জিনিস মনে রাখবে, এই ডাইভোর্সিং এর ব্যাপারটা শুধুমাত্র ফাদার প্রপার্টি বেলা হয়। এই ডাইভোর্সিং এর ব্যাপারটা শুধুমাত্র মৃত অ্যাডপটিভ ফাদারের প্রপার্টি বেলা হবে, অন্য কারো প্রপার্টি বেলা হবে না, ঠিক আছে? অন্য কোলাটেরাল যারা আছে যাদের কাছ থেকে সে যদি ন্যাচারাল বর্ন সান হতো সে প্রপার্টি কিন্তু তাদের থেকে কিন্তু রেট্রোস্পেক্টিভ ওয়েতে ক্লেম করতে পারবে না। সে কার্ডটা ক্লেম করতে পারবে ফাদারেরটা, কারণ হচ্ছে অ্যাডপশন ডেটস ব্যাক টু দি ফাদারস ডেথ। অ্যাডপশনের বিষয়গুলো তোমরা জানো যে মনে করা হয় বাবার জন্য বাবার পক্ষে অ্যাডপশনটা নেওয়া হচ্ছে, তো বাবার যে প্রপার্টি মৃত দত্তক বাবার যে প্রপার্টি সেখানে হচ্ছে ডাইভোর্সিং এর বিষয়টা আসছে। মৃত বাবা ছাড়া অন্য কারোর কাছ থেকে প্রপার্টি পাওয়ার সুযোগই পায় না, অন্য অ্যানসেস্টরদের কাছ থেকে তো প্রপার্টি পাওয়ার সুযোগ নেই, সেই ক্ষেত্রে কিন্তু ক্যাপিটালের হবে না, শুধুমাত্র বাবার যে প্রপার্টি সেই ক্ষেত্রে এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে একজন উইমেনের যে স্ত্রীধন থাকে সেখান থেকে কিন্তু তাকে ডাইভোর্স করা যাবে না, কারণ হচ্ছে স্ত্রীধন তার এক্সক্লুসিভ প্রপার্টি, যতদিন তিনি বেঁচে আছেন ততদিন স্ত্রীধনটা তার থাকছে, যতদিন তিনি বেঁচে আছেন ততদিন পর্যন্ত স্ত্রীধনটা তার থাকছে। সো অ্যাডপশনের কারণে তাকে তার নিজের যে সম্পদ সেখান থেকে বঞ্চিত করা যাবে না। সো একদম সহজ কথাই হচ্ছে অ্যাডপ্টেড সান যে তিনি হচ্ছে ইনহেরিট করবে তার মৃত বাবার সম্পদ। এখানে যদিও অ্যাডপশনটা পরে নেওয়া হয়েছে, উইডো নিয়েছে, সেখানে মৃত অ্যাডপটিভ বাবার সম্পদ মানে ইনহেরিট করার ক্ষেত্রে তার কোনো বার থাকে না। সো এখানে যেটা হয় সেটা হচ্ছে উইডো ডাইভেস্ট হয়ে যায়, পুরো সম্পত্তিটা একটা উইডোর উপর পক্ষ দিয়েছিল, তারপরে অ্যাডপশনের পরে ডাইভেস্ট হচ্ছে। এখন এই যে নিয়ম আমাকে একটু বলো তো, এই নিয়মটা থাকার ফলে উইডো কি এনকারেজ হবে? অ্যাডপ্ট করতে কি উইডো এনকারেজ হবে কি না? স্বাভাবিকভাবে যদি না উইডো খুব ডেডিকেটেড হয় তার হাজবেন্ডের প্রতি, যে মনে করে যে হাজবেন্ডের স্পিরিচুয়াল বেনিফিটটা যে কোনো ভাবে তিনি এনশিওর করতে চান, সেক্ষেত্রে হচ্ছে তিনি অ্যাডাপশনটা করবেন। কিন্তু এই নিয়মটা হচ্ছে উইডোকে অ্যাডাপশনের ক্ষেত্রে একটা ডিসকারেজ করছে, তাই না? এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে উইডোকে মানে অ্যাডাপশনের ফলে উইডোকে ডাইভেস্ট হওয়ার সুযোগ থাকে, সেটাকে হচ্ছে এখানে একটা ডিসকারেজিং ইনফ্লুয়েন্স থাকছে অ্যাডাপশনের ক্ষেত্রে। এখন আমাকে একটা জিনিস বলো যে অ্যাডাপশনের আগে ধরো একজন অ্যাডপটিভ ফাদার, খেয়াল করো প্রশ্নটা, একজন অ্যাডপটিভ ফাদার তার জীবদ্দশায় একটা সম্পত্তি হস্তান্তর করে গেছিলেন, whether the
যদি অ্যাডাপটিভ সান বাইন্ডিং হবে মৃত বাবা যদি তার সম্পদ অ্যাডাপশন মানে জীবদ্দশায় একটা হস্তান্তর করে গেছে এই হস্তান্তরটা কি বাইন্ডিং হবে নাকি অ্যাডাপটিভ সান হবে তার কারণ হচ্ছে বাবা তো এক্সক্লুসিভ ওনার ছিলেন রাইট একজন ব্যক্তি যখন এক্সক্লুসিভ ওনার থাকে তিনি যা কিছুই করতে পারেন এখানে কিন্তু অ্যাডাপ্টেড সানের কিছু করার নেই এখন আমাকে বলো যে এই মৃত বাবার মৃত্যুর পরে মৃত যিনি ছিলেন সে উল্টো সম্পদ হস্তান্তর করেছে এই হস্তান্তরটা অ্যাডাপ্টেড সানের উপরে বাইন্ডিং হবে কিনা হবে নাকি হবে আবার বলছি উইডো সম্পদ হস্তান্তর করেছেন আগে কিন্তু ঠিক আছে বাবা যখন তার জীবদ্দশায় সম্পদ হস্তান্তর করছেন এই হস্তান্তর দ্বারা অ্যাডপটিভ ফাদার সান বাধ্য থাকতে পারে এখন উইডো সম্পদ হস্তান্তর করেছেন উইডো মানে হাজবেন্ডের মৃত্যুর পর হাজবেন্ডের যে রেখে সম্পদ ছিল এটা থেকে তিনি হস্তান্তর করেছেন এখন আমার প্রশ্ন হচ্ছে এই হস্তান্তরটা অ্যাডপটিভ সানের উপর প্রযোজ্য কিনা এখানে গাইডিং প্রিন্সিপাল হচ্ছে মানে কাছাকাছি আছে মানে নরমালি পড়া কথা না কিন্তু তিনি যদি লিগাল নেসেসিটিতে করে থাকেন সেটার জন্য যদি কোনো লিগাল নেসেসিটি হয় লিগাল নেসেসিটির কারণে তিনি যদি সম্পদ হস্তান্তর করে থাকে এবং তিনি যদি রিভার্সালকে কনসেন্ট দিয়ে করে থাকে সেটা দ্বারা অ্যাডপটিভ সান বাধ্য থাকবে রিভার্সাল কি বলতো রিভার্সাল কাদেরকে বলছি How do you do it? Right, thank you, very good. How do you do it? Reversion হচ্ছে যারা probable মানে এই মুহূর্তে উত্তরাধিকারী না পরবর্তীতে তাদের একটা মানে উত্তরাধিকারী হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন ধরো কোনো উইমেন যখন লাইফ ইন্টারেস্টে সম্পদ ভোগ করে তখন উইমেনের যখন মারা যায় তখন কে সম্পদ পাবে সেখানে একটা ভারী উত্তরাধিকারীর ব্যাপার আছে কারণ হচ্ছে রিভার্সাল তারপরে এই যে স্কোপ অফ যে সাকসেশন এটাকে বলা স্টেট সাকসেশন চান্স মানে এটা হতে পারে নাও হতে পারে এরকম চান্স অফ সাকসেশন ওকে সো নরমালি উইডো যদি কোনো লিগ্যাল নেসেসিটি ছাড়া সম্পদ হস্তান্তর করে তবে সেটা দ্বারা অ্যাডপটিভ সান বাধ্য থাকবে না সে কিন্তু মামলা করে স্পেসিফাই করতে পারে কিন্তু যদি লিগ্যাল নেসেসিটির জন্য করে থাকে তবে সেটার জন্য কি হবে সেটার জন্য বাধ্য থাকবে লিগ্যাল নেসেসিটি হলে রিভার্সালের কনসেন্ট যদি সেটাতে থাকে আবার এগুলো ছাড়া যদি একজন উইডো সম্পদ হস্তান্তর করে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে হচ্ছে it will be binding up to the widow's interest widow যতটা সম্পদ পাবে ততটা পর্যন্ত কার্যকর হবে আর দেখো একদমই যদি সেট সাইড করো তাহলে যিনি কিনছেন মানে বোনাফাইড পারচেজার ফর ভ্যালু যিনি একজন টাকা দিয়ে কিনছেন তিনি তো বঞ্চিত হওয়ার সুযোগ আছে সেক্ষেত্রে উইডোর ইন্টারেস্ট যতটা আছে ততটাই ইফেক্টিভ হবে কিন্তু বাকিটাতে হচ্ছে অ্যাডপটিভ সান এটা দ্বারা বাধ্য থাকবে ঠিক আছে তো এখানে প্রিয়র টু অ্যাডপশন যদি অ্যাডপটিভ ফাদার কোনো এলিনেশন করে সেটা দ্বারা বাধ্য থাকবে একজন অ্যাডপটিভ সান কিন্তু উইডো যখন এলিনেশন করবে তোমাকে দেখতে হবে সেটা লিগ্যাল নেসেসিটি ছিল কিনা সেটা রিভার্সালের যে কনসেন্ট ছিল কিনা যদি থাকে তবে অ্যাডপটিভ সান সেটা দিয়ে বাধ্য হবে আর যদি না থাকে তবে তিনি বাধ্য হবে না এখন আপনি বলো what will be the effect of invalid adoption valid adoption এর কতগুলো কনসিকুয়েন্স গত ক্লাসে পড়েছি তাই না valid adoption এর কি কনসিকুয়েন্স ছিল বলতো এফেক্টটা হচ্ছে যে সিভিল ডেট এবং নিউ বার্থ ধরে নেওয়া হয় আচ্ছা অ্যাডপশনের একটা
ইনভ্যালিড অ্যাডাপশনের কোনো কনসিকুয়েন্স নেই। ইনভ্যালিড অ্যাডাপশন ধরে নেওয়া হবে যে কিছুই হয়নি, যেমন এখানে সিভিল যে নিউ পার্টটা হবে না, তারপরে মানে ইমিডিয়েটলি যেটা ছিল সেটা তো থাকবেই, তারপর নতুন করে প্রপার্টি ডাইভার্স করার কোনো ব্যাপারও হবে না, যেরকম ছিল ঠিক সেরকমই থাকবে। কাজী there was no adaptation। এখন ধরো এই যে বললাম ভ্যালিড অ্যাডাপশন, এই যে বললাম ভ্যালিড অ্যাডাপশন, এই যে বলছি ইনভ্যালিড অ্যাডাপশন। এখন আমাকে বলো যে প্রুফ অফ অ্যাডাপশন, হাউ ডু ইউ প্রুভ অ্যাডাপশন? অ্যাডাপশন কিভাবে তুমি প্রমাণ করবে? অ্যাডাপশন প্রমাণের উপায় কি? কোনো কিছু প্রমাণের দরকার কখন হয় বলো তো? কমন সেন্স থেকে বলো। ভেরি গুড। যখন কোনো কনফিউশন তৈরি হয়, কনফ্লিক্ট হয়, যখন কোনো ডিসপিউট তৈরি হয়, তখন প্রমাণের দরকার হয়। যতক্ষণ না পর্যন্ত কোনো কনফ্লিক্ট অ্যারাইজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রমাণ করার প্রয়োজন হচ্ছে না। প্রমাণে প্রাথমিক দায়িত্ব হচ্ছে যিনি কিছু ক্লেম করেন, বার্ডেন প্রুফ হচ্ছে যখন যিনি ক্লেম করেন সেটা তাকে প্রমাণ করতে হবে। পজিটিভলি ক্লেম করলে সেটাও প্রমাণ করতে হবে, যে নেগেটিভলি ক্লেম করছে সেই নেগেটিভ জিনিসটা তাকে প্রমাণ করতে হবে। এখন অ্যাডাপশনের বেলায় হচ্ছে কেউ যদি ক্লেম করে অ্যাডাপশনটা ইনভ্যালিড, তবে অ্যাডাপশনটা ইনভ্যালিড এটা প্রমাণ করার দায়িত্ব হচ্ছে তার। একই সঙ্গে অন্য পক্ষ যদি ক্লেম করে অ্যাডাপশন হচ্ছে ভ্যালিড, ভ্যালিডিটিটা প্রমাণ করার দায়িত্ব তার। মানে যে যেটা ক্লেম করছে তাকে হচ্ছে সেটা প্রমাণ করতে হবে, এভিডেন্স দিতে হবে। এখানে লয়ের একটা স্পষ্ট নিয়ম আছে, এইস টোটাল। এইস টোটাল হচ্ছে টু stop a person from denying something which he once agreed। তুমি যদি কোনো কিছু একবার এগ্রি করো তবে ল তোমাকে রিজেক্ট করবে সেটা ডিনাই করার জন্য। যেমন ধরো অ্যাডাপশন হওয়ার সময় যখন সেরেমনি হচ্ছিল, সেই সেরেমনিটাতে তুমি ছিলে এবং তুমি সেটার সব উইটনেস ছিলে, সবকিছু ছিলে, তখন তুমি সেটাকে এগ্রি করে নিয়েছো, ভ্যালিড অ্যাডাপশন। তুমি 2-4 বছর এটা নিয়ে কোনো কিছুই বলনি, হঠাৎ করে তুমি এসে বলছো যে না অ্যাডাপশন তো ইনভ্যালিড। তার মানে হচ্ছে আইন তোমাকে স্টপ করবে from refusing something which you agreed once। তুমি ওখানে উইটনেস ছিলে, অ্যাডাপশন সেরেমনিতে ছিলে, তার মানে তুমি ইমপ্লয়েড একটা বিষয় আছে, তুমি এটাকে ভ্যালিড হিসেবে ধরে নিয়েই তো আছো, তাই না? ইনভ্যালিড অ্যাডাপশনের জন্য তুমি সেখানে যাও, তার মানে হচ্ছে আইন তোমাকে প্রিভেন্ট করবে from refusing something which you once agreed। ঠিক আছে? সো এটা হচ্ছে এইস টোটাল। এইস টোটালের নীতি অন্য অনেক জায়গার মতো অ্যাডাপশনের ক্ষেত্রেও প্রযোজ্য। এখন এই যে প্রমাণের জন্য একটু আগে ও খুব সুন্দর কথা বলেছে, সেটা হচ্ছে কনফ্লিক্ট যখন অ্যারাইজ করবে তখনই হচ্ছে প্রমাণের দায়িত্ব দেখা যাবে। প্রমাণের দায়িত্ব মানে হচ্ছে তখন তো মামলা করতে হয়। সাধারণত এই ক্ষেত্রে যেটা হয় ডিক্লারেশন সুট, যখন কেউ ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন করে তখন মামলাটা করতে হবে টু ডিক্লেয়ার দি অ্যাডাপশন অ্যাজ ভ্যালিড। অ্যাডাপশন যেটা হয়েছিল সেটাকে ভ্যালিড ডিক্লেয়ার করার জন্য কি করতে হবে? তখন তুমি মামলা করতে হবে। এটা যখন থেকে ডিনাই করা হয়েছিল লেজিসলেশন পিরিয়ড হচ্ছে তখন থেকে শুরু করে 6 বছরের মধ্যে তোমাকে মামলাটা করতে হবে। ঠিক আছে? তো এই মামলা করার পর তখন হচ্ছে প্রমাণের দায়িত্ব দেখা দিবে যে যিনি ক্লেম করছেন তাকে হচ্ছে প্রমাণ করতে হবে যে অ্যাডাপশনটা ভ্যালিড। এখন এই যে অ্যাডাপশন করবে, অ্যাডাপশনের কনসিকুয়েন্স আমরা জানি যে সিভিল ক্লেম হচ্ছে, নিউ বার্থ হচ্ছে, ঠিক একই সঙ্গে প্রপার্টিগুলোর ডিস্ট্রিবিউশনও হচ্ছে ন্যাচারাল বর্ন সান যেভাবে পায় সেভাবেই পাচ্ছে। কিন্তু গত ক্লাসে আমার মনে আছে আমি যে কথা বলেছিলাম, যদি অ্যাডাপশনের পর সেই অ্যাডাপশন ফ্যামিলিতে নতুন কোনো সানের জন্ম হয় তবে হচ্ছে অংশটা চেঞ্জ হয়ে যায়। ডু ইউ রিমেম্বার যে কি ছিল কোশ্চেনগুলো? 1/3, 1/4, 1/3, ডায়াগোনালে কত ছিল? 1/3। সো অ্যাডাপশন হচ্ছে এই পর্যন্তই। আমাদের অল্প একটু বাকি ছিল। নতুন চ্যাপ্টারে যাওয়ার আগে আমাদের বলো অ্যাডাপশন থেকে তোমাদের কোনো প্রশ্ন আছে? ম্যাম আপনারা বলছেন যে
ওয়ান্স তার আগের মানে ন্যাশনাল বন্ড ফ্যামিলির প্রহিবিটেড ডিগ্রিগুলো একই থাকবে। তো এখন কি সে যে নিউ ফ্যামিলিতে যাবে ওই ফ্যামিলির প্রহিবিটেড ডিগ্রিগুলো কি তার উপর অ্যাপ্লাই হবে? অ্যাপ্লাই হবে, দুটোতেই অ্যাপ্লাই ওর হচ্ছে যে অ্যাডপ্টেড ফ্যামিলিতে প্রহিবিটেড ডিগ্রিগুলো কার্যকর হবে, কারণ এটা তো করে দেওয়ার ব্যাপারটা তো সিভিল ডেট আর হচ্ছে নিউ বার্থ, এটা একদম নতুন জন্মের মতো করে দেওয়া হয়। আর একটা বিষয় হচ্ছে এখানে বুঝতেই পারছো নিজের বর্ন ফ্যামিলিতে সে প্রপার্টি পাচ্ছে না, কিন্তু প্রহিবিটেড ডিগ্রিতে থাকছে। কেন থাকছে বুঝতে পারছো, কারণ হচ্ছে এখানে কিন্তু ব্লাডের কানেকশন, যেটা হচ্ছে লিগালি আমরা করে নিচ্ছি যে সে এই নতুন পরিবারটাতে জন্মগ্রহণ করেছে, কিন্তু ব্লাড কানেকশন যেটা সেটা তো আর অস্বীকার করা যাচ্ছে না, তাই না? আর zero এটা তো বিভিন্ন স্টেট লয়ে মানে সব লিগাল ডকুমেন্ট করে নেওয়া হয়। স্পিরিচুয়ালি ফ্রম রিলিজিয়াস পার্সপেক্টিভ বলা হচ্ছে একজন অনাথ, মানে এক অর্থকে নজিয়ে স্পিরিচুয়ালি বলা আছে, কিন্তু লিগাল ডকুমেন্ট ক্রিয়েট করে, যেমন ধরো অনেক সময় তো যেমন ওয়ার্ড চাইল্ড, এখানে তো জানাই যাচ্ছে না ইজ দি ফাদার, তাই না? সেক্ষেত্রে ফাদারের কনসেন্ট দেওয়া এই বিষয়গুলো আসছে না, কিন্তু এগুলোতে তো প্রচুর অ্যাডাপশন হচ্ছে। হ্যাঁ, অ্যাডাপশন হচ্ছে, তারপরে এগুলো হচ্ছে দেশের প্রচলিত আইন অনুযায়ী মানে হয়ে থাকে। স্পিরিচুয়ালি হচ্ছে স্পিরিচুয়ালি বলা হচ্ছে, রিলিজিয়াস পার্সপেক্টিভে বলা হচ্ছে জানি না, কিন্তু লিগাল হিন্দু লয়ের নিয়ম হচ্ছে বের হয়ে যাওয়া যায় কিন্তু আসা যায়, তাই না? মানে হচ্ছে কনভার্সন যে বিষয়, যেমন মুসলিম খ্রিস্টান ইজিলি কেউ খ্রিস্টান হতে পারে, কেউ ইজিলি মুসলিম হতে পারে, অন্য ধর্ম থেকে ওয়েলকাম করে, কিন্তু হিন্দু রিলিজিয়ান ওয়েলকাম করে না। হিন্দু রিলিজিয়ান হচ্ছে কেউ ত্যাগ করে চলে যেতে পারে, কিন্তু তাকে আবার রিসিভ করে। হ্যাঁ, এগুলোতে ইন্ডিয়াতে অনেক রিফর্ম হয়েছে, ইন্ডিয়াতে এই বিষয়গুলো রিফর্ম হয়েছে, কিন্তু বাংলাদেশে তো রিফর্মেশন হয়নি। সো ওয়ান্স ইলেক্ট মানে করে নেওয়া হয়েছে সে দিয়ে রয়েছে, ঠিক আছে, অ্যাপ্লাই হবে পুনরায়। হ্যাঁ, সেটা হচ্ছে যদি কিন্তু নাই হয় তাহলে কিভাবে হবে, এটা হচ্ছে আমি বলছি রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে। কিন্তু মনে রাখবে স্ট্যাচুটরি নিয়ম কিন্তু আছে, তুমি যদি স্পেশাল ম্যারেজের আন্ডারে বিয়ে করে নাও তুমি কিন্তু বলছো রেজিস্ট্রেশন করে, ওখানে তোমার সপ্তপতি অথবা ওখানে সপ্তপতির দরকার নেই, ওখানে হচ্ছে মুসলিমদের যে মুসলিমদেরও বিয়েতে রিচুয়াল কিছু ব্যাপার থাকে না, মসজিদে ইয়ে
হ্যাঁ, দেওয়া হয়। So, এই বিষয়গুলো হচ্ছে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এগুলো রাখা হয়। লিগালি ফাইন, স্পিরিচুয়ালি নট। বুঝতে পারছো? আর এটা শুনতে পারো। অ্যাডাল্ট সেকেন্ড টাইম করে যাবে না। অ্যাডাল্ট হচ্ছে একদম কি সমস্যা রে ভাই? নাম লিখো। কিন্তু লয়ের অ্যাপ্লিকেশনের জিনিসটা এটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যে কেউ হচ্ছে হিন্দু ধর্ম ত্যাগ করতে পারে কিন্তু হিন্দু সাধারণত হিন্দু রিলিজিয়ান হচ্ছে ওয়েলকাম করে। হ্যাঁ, কেউ যদি ইয়ে করে সেটাকে ওয়েলকাম করে। আচ্ছা ঠিক আছে, আমি জানি না, আমি দু একটা কেস দেখেছি যে কেউ হিন্দু ধর্ম কনভার্ট হয়েছে, কিন্তু কনভার্সনটা কিভাবে হচ্ছে তা আমার জানা নেই। যেমন মুসলিমদের বলি সামাদা করে নিয়ে কনভার্সনের একটা বিষয় আছে। হ্যাঁ, এরকম হিন্দুদের বলি কনভার্সনের তোমাদের কারো জানা আছে, আমাকে জানতে থাকে একটু বলো তো কনভার্সন কিভাবে হয়। কেউ অন্য ধর্ম থেকে হিন্দু ধর্মে আসতে চাইলে সাধারণত তো ওয়েলকাম করে, সো করে কিন্তু কোনো রিলিজিয়ান বাইরে থেকে ওয়েলকাম করে না। ওরা যেতে দেয়, ত্যাগ করতে পারবে কিন্তু আসতে পারবে। ওকে, সো এটা হচ্ছে এই পর্যন্তই। এবং অ্যাডাপশনের সঙ্গে সঙ্গে হচ্ছে আমরা মানে ল রিলেটিভ টু পার্সনটা শেষ করলাম। ঠিক আছে, ল রিলেটিভ টু পার্সনটা শেষ করলাম অ্যাডাপশনের সঙ্গে সঙ্গে। এখন হচ্ছে ল রিলেটিভ টু প্রপার্টিতে শুরু করবো। আগেই বলেছি পার্সোনাল ল, ফিজিক্যাল ল বলো, ফিজিক্যাল ল বলো, পার্সোনাল ল দুটো জিনিস থেকে ডিল করে পার্সন প্রপার্টি। পার্সন রিলেটিভ যে টপিকগুলো ছিল সেখানে আমরা পেয়েছি ম্যারেজ, পেটেন্ট, গার্ডিয়ানশিপ, তারপর হচ্ছে অ্যাডাপশন। এখন আমরা ল রিলেটিভ টু প্রপার্টি দেখবো। Law relating to property. Law relating to property. এটা হচ্ছে একটা সহজভাবে যদি বলি, law relating to property. Inheritance ছাড়া আরো কতগুলো mode of transfer of property রয়েছে যেগুলো পার্সোনাল ল ডিল করে। ইনহেরিটেন্স এর বিষয়টা তোমরা অলরেডি জানো, তাই না? মানে একদম শুরু থেকেই ক্লাসের কারণে তোমরা জানো। প্রপার্টি ডিভলিউশনে ট্রান্সফারের কতগুলো উপায় রয়েছে, তার মধ্যে ইনহেরিটেন্স তো একটা আছে। ইনহেরিটেন্স ছাড়া আছে গিফট, উইল, আর কি আছে? জয়েন্ট ফ্যামিলি প্রপার্টি তো আছেই, মানে জন্ম মৃত্যুর সঙ্গে যেটা একটা জয়েন্ট ফ্যামিলির মধ্যে পিকুলিয়ার সিচুয়েশন অফ হিন্দু। এছাড়া ওয়াকফ যেরকম আছে মুসলিম লতে ঠিক সেরকম হিন্দু লতে রয়েছে দেবতার উদ্দেশ্যে যে প্রপার্টিটা ট্রান্সফার করা হয়। তো প্রথম যে ল প্রপার্টিটা আমরা প্রিএম্পশন হচ্ছে সেইলের ক্ষেত্রে। আচ্ছা, প্রিএম্পশন হচ্ছে মুসলিম লয়ের একটা টপিক। সাধারণত কেউ যখন তার সম্পদ বিক্রি করে তখন হচ্ছে তার নেইবার বা তার ভাই যারা শেয়ারার তাদের হচ্ছে সেই প্রপার্টিটা কেনার একটা অধিকার দরকার। যে সেই যে অধিকার সেটাকে বলা হয় প্রিএম্পশন। এটা মুসলিম লয়ের একটা বিক্রির ডিস্ট্রিবিউশন কিন্তু Gift হচ্ছে one of the modes of transfer of property. Gift is a mode of transfer of property. এটা হচ্ছে gift হচ্ছে is a transfer of property made by one person called donor to another called withdrawee without any consideration voluntarily accepted by or on behalf of the donor. ঠিক আছে, এটা হচ্ছে গিফট। একটা সহজ কথায় হচ্ছে কোনো রকম বিনিময় ছাড়া কোনো
গিফট হচ্ছে ইমিডিয়েটলি কার্যকর হয়। গিফট ততক্ষণ পর্যন্ত কার্যকর হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সম্পদটা ট্রান্সফার করবে, রাইট, এবং যার পরে তুমি ট্রান্সফার করছো তাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে? তো মুসলিম ল হিন্দু ল দুটোতেই কিন্তু গিফট আছে। মুসলিম ল হচ্ছে ইট ইজ এ voluntary transfer, it's a gratuitous transfer by the donor to the donee and accepted on behalf of the donee, accepted by or on behalf of the donee. হিন্দু লতে হচ্ছে গিফট অলমোস্ট সেম, খুব একটা ডিফারেন্স রয়েছে। যেমন মুসলিম লতে ডেলিভারি অফ পজিশনের মানে ধরো কি বলে যে রেজিস্ট্রেশন বা এগুলো কোনো মাধ্যমে হলেও হচ্ছে রেজিস্ট্রেশন হয়ে যায়, গিফট হয়ে যায়। আর হিন্দু ল হচ্ছে ডেলিভারি অফ পজিশন মাস, ডেলিভারি অফ পজিশন মাস, ডেলিভারি অফ পজিশন যদি না দাও তবে গিফটটা কিন্তু সম্পূর্ণ হবে। হিন্দু লতে হচ্ছে গিফট হচ্ছে relinquishment of one's own right in his property and creation of that right, yes, creation of that right to another, and it should be made voluntarily, it should be made voluntarily without any consideration. ঠিক আছে? তার মানে হচ্ছে তুমি তোমার একটা সম্পদে যে অধিকার রয়েছে সেটা ত্যাগ করলে এবং যেটা ত্যাগ করলে সেই অধিকারটা অন্যের বরাবরে সৃষ্টি করবে। সেটা ভলান্টারিলি করলে সেটা কোনো রকম কনসিডারেশন থাকতে পারে না, এবং একই সঙ্গে যার বরাবরে করলে তাকে হচ্ছে সম্পদটা অ্যাকসেপ্ট করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তিনি অ্যাকসেপ্ট করছেন গিফটটা কিন্তু কমপ্লিট হচ্ছে না। তাহলে আপনি বলো যে what are the essentials of a valid gift? What are the essentials of a valid gift? Without consideration. Without consideration. Without consideration, right? Is that the condition? তারপর বলতে voluntary, এটা একটা consideration, delivery of position, right? Delivery of position, Acceptance. acceptance, right? Offer আসলে আলাদা করে আছে লিখলাম offer, হ্যাঁ। Right, very good. There must be donor. So, from the condition, there must be a donor who should be the owner of the property, right? There must be a donor who should be the owner of the property which holds the subject matter of the gift. There must be a donor to whom the property should belong, right? He must be the owner of the property. একটা জিনিস দেখো, এর আগে আমরা non-related পার্সনে কি দেখেছি? ম্যারেজের জন্য মেজরিটি পিরিয়ড অ্যাটেন্ড করার দরকার নেই, রাইট? আবার অ্যাডাপশন ক্ষেত্রে বলছি যে ডিসক্রিপশনাল এজ অ্যাটেন্ড করলে যথেষ্ট, রাইট? মেজরিটি বলিনি, কিন্তু গিফটের ক্ষেত্রে অবশ্যই ডোনারকে অবশ্যই কি করতে হবে? ডোনারকে মেজর হতে হবে। ডোনার যদি মেজর না হন তবে কিন্তু গিফটটা ভ্যালিড হবে না। ঠিক আছে? ফর এ ভ্যালিড গিফট the donor must have attained the age of majority. ঠিক আছে? age of majority যদি অ্যাটেন্ড না করে তবে এই গিফটটা ভ্যালিড হবে না। তারপরে he must be a person of sound mind. প্রথম হচ্ছে ডোনার অবশ্যই থাকতে হবে, তিনি হবে প্রপার্টির মালিক। প্রপার্টির মালিক না হলে প্রপার্টি গিফট করার কোনো সুযোগ নেই। তাকে অবশ্যই মেজরিটি এই অ্যাটেন্ড করতে হবে, রাইট? একই সঙ্গে তাকে সাউন্ড মাইন্ড হতে হবে। ঠিক আছে? সো তখনই তিনি ডোনার হতে পারবে। এখন
কন্ডিশন গুলো যে বলছি মেজরিটি পিরিয়ড অ্যাটেন্ড করতে হবে, সাউন্ড মাইন্ড হতে হবে, এটা মেইন কারণ হচ্ছে গ্রিনটা হচ্ছে কন্ট্রাকচুয়াল ইন নেচার। কন্ট্রাকচুয়াল ইন নেচার একটা ভ্যালিড কন্ট্রাক্ট করার জন্য একজন ব্যক্তিকে অবশ্যই মেজর হতে হবে, মাইনর কোনো কন্ট্রাক্ট করতে পারে না, রাইট? তো যিনি ডোনার হবে প্রথম কথা হচ্ছে তাকে প্রপার্টির মালিক হতে হবে, তারপর হচ্ছে তাকে মেজরিটি পিরিয়ড অ্যাটেন্ড করতে হবে, তাকে অবশ্যই সাউন্ড মাইন্ডের হতে হবে, রাইট? তারপরে কিন্তু অসুস্থ বা এরকম কিছু হলে তিনি প্রপার্টি হস্তান্তর করতে পারবেন না। একজন মাইনর বা লুনাটিক যদি হয় তবে তিনি কোনোভাবেই তার প্রপার্টি গিফটের মাধ্যমে হস্তান্তর করতে পারবেন না, ওকে? একজন মাইনর বা লুনাটিক যদি হয় তবে গিফটের মাধ্যমে তিনি তার প্রপার্টি হস্তান্তর করতে পারবেন। এরপর রয়েছে donee. There must be a donee. There must be a donee. But the donee need not be major or of sound mind. কারণ donee কথা বলা আছে the property should be accepted by or on behalf of the donee. The property should be accepted by or on behalf of the donee. তার মানে হচ্ছে donee major digit এইচ এটি না করলেও চলবে, তার গার্ডিয়ান তার পক্ষে গিফটটা রিসিভ করতে পারবে। একজন donee যদি মাইনর বা লুনাটিক হয় তবে তার গার্ডিয়ান তার পক্ষে কি করতে পারবে, তার পক্ষে গিফটটা রিসিভ করতে পারবে। তবে এখানে সবচেয়ে জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে he or she must accept the gift. যতক্ষণ না পর্যন্ত acceptance হচ্ছে ততক্ষণ পর্যন্ত গিফটটা কমপ্লিট হচ্ছে না, ঠিক আছে? তো donee অবশ্যই সেটা কি করতে হবে, গিফটটা রিসিভ করতে হবে, accept করতে হবে। এরপর রয়েছে voluntary transfer। এটা তোমরা অলরেডি পড়েছো যে দেখো voluntary মানে কি বলো তো? স্বেচ্ছা। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অবশ্যই সেটা স্বেচ্ছায় করতে হবে। এরপর রয়েছে সাবজেক্ট ম্যাটার। দুইজনের নাম লেখা হয়েছে, সাবজেক্ট ম্যাটার দুইজনের নাম লেখা হয়েছে আর কেউ কথা বলবে না। একটা গিফটের সাবজেক্ট ম্যাটার অবশ্যই মানে মাস্ট বি ইন এক্সিস্টেন্স। একটা গিফটের যে সাবজেক্ট ম্যাটার গিফটের সময় এটা অবশ্যই এক্সিস্টিং হতে হবে। কোনো ফিউচার প্রপার্টি গিফট করা যাবে না। গিফটের যে সাবজেক্ট ম্যাটার সেটা মুভেবল প্রপার্টি হতে পারে অথবা ইমুভেবল প্রপার্টি হতে পারে, ডাজন্ট ম্যাটার। গিফটের অবশ্যই একটা সাবজেক্ট ম্যাটার থাকতে হবে, সেটা মুভেবল প্রপার্টি হতে পারে অথবা ইমুভেবল প্রপার্টি হতে পারে, ডাজন্ট ম্যাটার। যেটা দরকার সেটা হচ্ছে মাস্ট বি ইন এক্সিস্টেন্স। তুমি ভবিষ্যতে কোনো একটা কিছু পাবে তারপর সেটা গিফট করবে, এরকম কিছু হবে না। এই সাবজেক্ট ম্যাটারগুলো নিয়ে মানে ক্লাসের শেষে আমি জাস্ট এসেনশিয়ালগুলো শেষ করে সাবজেক্ট ম্যাটারগুলো নিয়ে আরেকটু ডিটেইল করবো। যেমন সাবজেক্ট ম্যাটারের মধ্যে রয়েছে সেলফ অ্যাকুয়েট প্রপার্টি, পার্সিয়াল প্রপার্টি, আলাদা আলাদা নিয়ম আছে, সেখানে আমি পরে যাচ্ছি অন্য এসেনশিয়ালগুলো শেষ করবো, ঠিক আছে? সাবজেক্ট ম্যাটারের বেসিক হচ্ছে এটা মুভেবল প্রপার্টি হতে পারে, ইমুভেবল প্রপার্টিও হতে পারে। তবে সবচেয়ে জরুরি দরকার হচ্ছে এর এক্সিস্টেন্স থাকতে হবে। ইউজ করা অবস্থায় ফিউচারে কোনো প্রপার্টি পাওয়া যাবে, সেই প্রপার্টি কোনো অবস্থাতেই গিফট করা যাবে না। এরপর রয়েছে অ্যাবসেন্স অফ কনসিডারেশন। এই যে তোমরা অলরেডি বলেছো এটা উইদাউট কনসিডারেশন।
কিছু যদি দাও অথবা দেয়ার প্রমিস করো এবং বিনিময়ে তুমি কিছু রিসিভ করো সেটা হচ্ছে কনসিডারেশন। ঠিক আছে? তো এরকম কোনো ইলেমেন্ট যদি গিফটের ক্ষেত্রে থাকে তবে সেটা আর গিফট হবে না। এরপর রয়েছে টাইম অফ অ্যাকসেপ্টেন্স। এই যে কখন গিফটটা অ্যাকসেপ্ট করতে হবে। আগে বলেছি যে গিফট টেক্স ইফেক্ট ইমিডিয়েটলি। যতক্ষণ না পর্যন্ত একজন ডোনি গিফট মানে ট্রান্সফারটা রিসিভ করছে অ্যাকসেপ্ট করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু গিফটের কমপ্লিট হবে না। এখন এই গিফটের কমপ্লিট করার জন্য নাও হয় ডিউরিং ডোনার্স লাইফটাইম। ঠিক আছে? ডোনারের লাইফটাইম অবশ্যই সেটা অ্যাকসেপ্ট করতে হবে। যদি এটা অ্যাকসেপ্ট করার আগেই ডোনার মারা যায় তবে গিফটটা কিন্তু আর ভ্যালিড হবে। যদি গিফট অ্যাকসেপ্ট করার আগে ডোনার মারা যায় তবে গিফটটা কিন্তু আর কোনো অবস্থাতেই ভ্যালিড থাকবে না। ডোনি যদি মারা যায় গিফটটা করার আগে তবে গিফটটা অ্যাকসেপ্ট হলো না এবং সেটা ভ্যালিড থাকবে। সো মাস্ট বি দ্য লিমিটেড লাইফটাইম অফ দি ক্লজ। এরপর আসবো মোড অফ গিফট। গিফটটা তুমি মানে গিফটের মোডটা আসলে ডিপেন্ড করে যে কি ধরনের প্রোভাইডে তুমি ট্রান্সফার করছো। মোড অফ গিফট হচ্ছে কি ধরনের প্রপার্টি তুমি ট্রান্সফার করছো। গিফটার নির্ভর করে সাবজেক্ট ম্যাটার অফ দি গিফট হবে। যদি মুভেবল প্রপার্টি হয় তাহলে একরকম, রিমুভেবল প্রপার্টি হলে আরেকরকম। মুভেবল প্রপার্টিগুলি শুধু পজিশন ডেলিভার করতে হবে, ডেলিভারি অফ পজিশন। যদি প্রপার্টিটা মুভেবল হয় সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি অফ পজিশন কি হবে, রেজিস্ট্রেশনের কোনো দরকার নেই। কিন্তু প্রপার্টিটা যদি ইমুভেবল হয় সেক্ষেত্রে রেজিস্ট্রেশন দরকার। এখন রেজিস্ট্রেশনটা আপনি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট এবং রেজিস্ট্রেশন অ্যাক্ট কম্পালসারি করেছে। যখন প্রপার্টিটা ইমুভেবল হয় তখন সেটা রেজিস্ট্রেশন এবং আমাদের রাষ্ট্রীয় আইন বলছে যদি প্রপার্টিটা ইমুভেবল হয় তবে শুধুমাত্র রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু ডিলটা কমপ্লিট হয়। শুধুমাত্র রেজিস্ট্রেশনের মাধ্যমে কমপ্লিট হয় এবং ডেলিভারি অফ পজিশন না হলেও চলবে। কিন্তু হিন্দু আইনের বেসিক হচ্ছে ডেলিভারি অফ পজিশন, এটা ফান্ডামেন্টাল রাষ্ট্র মানে ধর্মীয় আইন অনুযায়ী হিন্দু পার্সোনাল ল অনুযায়ী ডেলিভারি অফ পজিশন অবশ্যই দিতে হবে। ডেলিভারি অফ পজিশন যদি না দাও তবে হচ্ছে ডিলটা কমপ্লিট হবে। এখন তোমরা মুসলিম ল থেকে গিফট করেছো? তো এখানে একটা বিষয় আছে যে সবসময় পজিশনটা ফিজিক্যালি ডেলিভার করা যায়, সবসময় পজিশনটা ফিজিক্যালি ডেলিভার করা যায়। সেক্ষেত্রে যদি দেখা যায় একজন ডলার পজিশনে ডেলিভার করার জন্য তার পক্ষে ম্যাক্সিমাম যেটা করা সম্ভব সেটা করেছে তাহলে কিছুটা কমপ্লিট হবে। যেমন ধরো একজন বাবা তার যে বাড়ি রয়েছে সেই বাড়িটা হচ্ছে তার ছেলেকে গিফট করেছে। এখন এই বাড়িতে তো তারা একসঙ্গে বসবাস করে, এখানে আলাদা করে পজিশনটা ডেলিভার করার দরকার নেই। তিনি যেটা করেছেন সেটা হচ্ছে তিনি ডকুমেন্ট সাইন করেছেন, সবকিছু করেছেন, রেজিস্ট্রেশন করেছেন, দ্যাটস ফাইন। এখানে আলাদা করে পজিশন ডেলিভার করে দিতে হবে এই ধরনের বিষয়। আবার অনেক সময় হচ্ছে কোনো একটা পার্টিকুলার জিনিসের কিটা ডেলিভার করলেই হচ্ছে এক্স্যাক্টলি ওই জিনিসটা তোমার হ্যান্ডওভার করতে হচ্ছে। সো একদম মানে প্রপার্টিটা যেভাবে আছে সেভাবেই তোমাকে ডেলিভার করতে হবে, নট নেসেসারি। যদি
ভলান্টারিটি ভলান্টারিটি তার প্রপার্টিটা হচ্ছে হস্তান্তর করবে। সাবজেক্ট ম্যাটার আমি একটু পরে আবার যাচ্ছি, একদম সহজ ভাষায় সাবজেক্ট ম্যাটার হচ্ছে মুভেবল অথবা ইমুভেবল দুই ধরনের প্রপার্টি হতে পারে। মুভেবল প্রপার্টি হতে পারে, ইমুভেবল প্রপার্টিও হতে পারে। তবে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অবশ্যই প্রপার্টির অস্তিত্ব থাকতে হবে। দ্বিতীয় প্রপার্টিটা ভবিষ্যতে পাওয়া যাবে, তারপর ট্রান্সফার করা যাবে, এমনটা হলে হবে না। অ্যাবসেন্স অফ কনসিডারেশন, কোনো রকম কোনো কিছু দ্বিতীয় বিনিময়ে রিসিভ করা যাবে না। যদি রিসিভ করা হয় তবে সেটাকে আর্গুমেন্ট বলা যাবে। এরপর অ্যাকসেপ্টেন্স, ডোনিকে অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে যতক্ষণ না পর্যন্ত ডোনি লাইফটাকে অ্যাকসেপ্টেন্স হচ্ছে, ততক্ষণ ডিকে ভ্যালিডিটি হচ্ছে। এরপর হচ্ছে নিয়ন্ত্রণ ডিরেক্ট দুইভাবে হয়, ডেলিভারি অফ পজিশন এবং রেজিস্ট্রেশন। মুভেবল প্রপার্টি হলে ডেলিভারি অফ পজিশন যতক্ষণ, ইমুভেবল প্রপার্টি হলে রেশিও আইন অনুযায়ী তোমাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। এখানে হচ্ছে ডোনার সাইন করলে রেজিস্ট্রেশনটা কিভাবে হবে, একটা ডকুমেন্ট হবে, এই ডকুমেন্টে ডোনার সাইন করবে এবং দুজন উইটনেস সেটাতে সাইন করবে। এখন সাবজেক্ট ম্যাটার যদি আমি ডিটেইল দেখব সেপারেট প্রপার্টি দ্বারা একটু তেমন কোনো সমস্যা নেই, সমস্যা বেশিরভাগই হয় ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি এগুলো দ্বারা। ঠিক আছে, তো সেপারেট এবং সেলফ অ্যাক্টিভ প্রপার্টি যদি কোনো ব্যক্তির থাকে, সেপারেট এবং সেলফ অ্যাক্টিভ প্রপার্টি যদি কোনো ব্যক্তির থাকে, ডাজন্ট ম্যাটার তিনি কি দায়ভারটা দিয়ে গভর্ন হচ্ছে নাকি ইন্টারন্যাশনাল ল দিয়ে গভর্ন হচ্ছে, তিনি সব অবস্থাতেই হচ্ছে প্রপার্টি দিকের মাধ্যমে হস্তান্তর করতে পারবেন। তবে এখানে একটা কন্ডিশন রয়েছে, এটা হচ্ছে তিনি যাদেরকে মেইনটেনেন্স দিতে বাধ্য তাদের মেইনটেনেন্সের প্রভিশনটা রেখে তারপর হচ্ছে তাকে এটা করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে যতক্ষণ প্রপার্টি বদলাচ্ছে তারপর করে হচ্ছে মনে আছে মেইনটেনেন্সের অব্লিগেশনগুলো কিভাবে মোরাল অব্লিগেশন লিগাল অব্লিগেশনে টার্ন করে, সেটি মনে আছে কি বলতো? Maintenance as obligation, moral obligation, public legal obligation is transferred.
এগুলো হচ্ছে সব একই রকম একটা ইন্ডিভিজুয়াল অনেকটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিস্টিক একটা রাইট মুসলিম লটা অনেকটা ইন্ডিভিজুয়ালিস্টিক নেচার সো এই ধরনের বিষয়গুলো নিয়ে আবার মুসলিম লতে কিন্তু তুমি চাইলে তোমার সমস্ত সম্পর্কে এভাবে করে ডিল করে দিতে পারো উইলের ক্ষেত্রে কিছু বার রয়েছে যেমন উইলের ক্ষেত্রে 1/3 এর বেশি সম্পর্কে ডিল করতে পারবে না তারপরে উত্তরাধিকারে করার পরে ডিল করতে পারবে তো সেপারেট সেলফ অ্যাডমিনিস্ট্রেশন পার্টি এটা ডিল করতে কোনো সমস্যা নেই যাদেরকে একজন ব্যক্তি ইন্ডিপেন্ডেন্স দিতে বাধ্য তাদের প্রপার্টিটা রেখে বাকি প্রপার্টিটা তিনি হচ্ছে কি করতে পারে ডিল করে দিতে পারে এরপর রয়েছে হিন্দু লয়ের আরেকটা স্পেশাল ফিচার হচ্ছে হিন্দু লতে উইমেন প্রপার্টির আলাদা একটা কনসেপ্ট রয়েছে যে উইমেনরা কিছু প্রপার্টি লিমিটেড করতে পারে কিছু প্রপার্টি এক্সক্লুসিভ না ঠিক আছে এক্সাম্পল দিতে পারবে শ্রীমনের কিন্তু একটা গিফটের মাধ্যমে একজন বলতে More income and ব্যক্তিগত প্রপার্টি সম্পত্তি যেগুলো হয় এটা কি সমস্যা আছে ব্যক্তিগত একজন মহিলা ওভারটার বিরুদ্ধে যখন মানে ম্যারিড অবস্থায় যখন তিনি আর্ন করে তখন আজকেও এগুলোতে কিন্তু ইন্ডিয়াতে অনেক রিফর্ম হয়েছে ইন্ডিয়াতে রিফর্ম হয়েছে কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত যেহেতু সেভাবে রিফর্ম হয়নি সেই কারণে হচ্ছে আনএমপ্লয়মেন্ট মানে ধরে দেওয়া হচ্ছে যে এখানে হাজবেন্ডের একটা কন্ট্রোল থাকে একজন মহিলা কুমারী অবস্থায় এবং তার উইডো পিরিয়ডে যখন কিছু আর্ন করে স্কিল নিয়ে সেটা তার কিন্তু ম্যারিড অবস্থায় যখন থাকছে তখন তার হাজবেন্ডের সঙ্গে কন্ট্রোল করার একটা সুযোগ এরকম কিছু ব্যাপার আছে তো আমরা পরে স্কিল মানে একটা বিশাল চ্যাপ্টার আমরা পরে করবো ইনফ্লুয়েন্সার না চাই জাস্ট কিছু কিছু বলি যে স্কিল হোক একজন মহিলার যে এক্সক্লুসিভ প্রপার্টি সেটা তিনি গিফটের মাধ্যমে হস্তান্তর করতে পারেন এখানে কোনো বাধা নেই একই সঙ্গে হচ্ছে তিনি যে মানে এই স্কিলবন যেটা আছে এটা দুটো রকম আছে একটা হচ্ছে সৌদায়িকা স্কিলবন একটা হচ্ছে নন সৌদায়িকা একটা হচ্ছে সৌদায়িকা স্কিলবন আরেকটা হচ্ছে নন সৌদায়িকা স্কিলবন নন সৌদায়িকাটা হচ্ছে যেটা তার হাজবেন্ডের কন্ট্রোলে থাকে সেটা কিন্তু হাজবেন্ডের পারমিশন ছাড়া ডিল করতে পারছে না সৌদায়িকা যেটা হচ্ছে তিনি গিফটের মাধ্যমে পাচ্ছেন গিফটের মাধ্যমে পাচ্ছেন কিন্তু বিয়ে শুরু তার প্যারেন্টসকে কিছু গিফট দিল সেটা তার সৌদায়িকা স্ত্রীবন্ধে তিনি গিফটের মাধ্যমে হস্তান্তর করতে পারেন এটাতে তার সম্পূর্ণ ফ্রিডম রয়েছে ঠিক আছে সৌদায়িকা স্ত্রীবন্ধ একজন উইমেন গিফটের মাধ্যমে ট্রান্সফার করতে পারে একজন উইমেন স্ত্রীবন্ধ সৌদায়িকা স্ত্রীবন্ধ যেগুলোকে কারোর কন্ট্রোল নেই তারা স্পেশালি হাজবেন্ডের বিষয়ে কন্ট্রোলের ব্যাপার আছে অন্য কারণ না এখানে যেহেতু হাজবেন্ডের কন্ট্রোল নেই সেটা হচ্ছে ইচ্ছে মতো হস্তান্তর করতে পারে গিফটের মাধ্যমে এরপর রয়েছে ইনভার্সিবল প্রপার্টি ইনভার্সিবল প্রপার্টি কি বলবো ইনভার্সিবল প্রপার্টি যে প্রপার্টি ভাগ করা যায় যে প্রপার্টি ভাগ করা যায় শুধু জমিদারি বা বিশাল ইনভার্সিবল প্রপার্টি বলা হয় হ্যাঁ এগুলো হতে পারে এগুলো হতে পারে এগুলো পার্টিশন নাম এখন বিশেষ করে এখানে ইনভার্সিবল প্রপার্টি যেটা বলা হয়েছে বিশাল জমিদারি বা এই ধরনের প্রপার্টিগুলো সাধারণত
মৃতাংশাতে পারে না, মৃতাংশাতে পারে না। মৃতাংশাতে হচ্ছে শুধুমাত্র একটা ক্ষেত্রে পারে, দেখি কেউ বলতে পারবো কি কখন পারে? ডায়াবেটিস একজন প্রফেশনাল ডায়াবেটিসটা ফ্রিলি গিফটের মাধ্যমে হস্তান্তর করতে পারে, কোনো সমস্যা নেই। শুধুমাত্র সাবজেক্টিভ ক্লেমস অফ দোজ অপরচুনিটিস বাউন্ডারিজে। কিন্তু মৃতাংশাতে একজন প্রফেশনাল তার সম্পদ গিফটের মাধ্যমে হস্তান্তর করতে পারে না একটা ক্ষেত্র ছাড়া। সেই একটা ক্ষেত্র কি? যদি সব সার্ভাইভাল প্রফেশনাল থাকে, যদি আর কোনো প্রফেশনাল থাকে, তাহলে সার্ভাইভারশিপ প্রযোজ্য না। একজন জন্ম নিচ্ছে, বাচ্চা করছে, এরকম তিনি যদি সোল সার্ভাইভাল প্রফেশনাল হন, তখন তিনি গিফটের মাধ্যমে প্রপার্টি হস্তান্তর করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। Ancestral property. Ancestral property. এখানে কিন্তু ডায়াগ্রাম ইন্ডাকশনের মধ্যে পার্থক্য আছে। বলতে কি সেটা? ডায়াগ্রাম ইন্ডাকশনের যে ancestral property ক্ষেত্রে একটা পার্থক্য আছে। ডায়াগ্রামে পারবে, ডায়াগ্রামে একজন বাবা খুব সহজে হস্তান্তর করতে পারে, অনেকে মুসলিম লড়ে না, ডায়াগ্রামের নিয়মটা শুনে অনেকে মুসলিম লড়ে না। একজন মানে ডাক্তার বাবা শুধুমাত্র মানে সাবস্টিটিউটিভ ক্লেমস অফ দোজ তার প্রপার্টি হস্তান্তর করতে পারে। কিন্তু মৃতাংশাতে হচ্ছে একজন বাবা এভাবে করে গিফট করতে পারেন না, কার কি কারণ বলতো? কেন বাবা পারে? ডায়াগ্রামে বাবা পাচ্ছেন কিন্তু মৃতাংশাতে বাবা পাচ্ছেন না। জয়েন্ট ফ্যামিলির জন্য। বাবা হিসেবে স্মল পোর্শন করতে পারে, স্মল পোর্শন প্রপার্টি গিফট করতে পারে, সেটা তার মতো সেটা একজন বিকাশের বাবার থাকছে। ঠিকমতো অবশ্যই পারবে। একজন